আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সেকেন্ড টাইম ব্যাচ সকলকে আজকের মার্কেটিং ক্লাসে স্বাগতম। আমাদের মার্কেটিং যে ক্লাসটা মিসিং হয়েছিল রবিবার দিন, বলেছিলাম মঙ্গলবার দিন সকাল 11টায় নিব, এই জন্য আজকের এই ক্লাসটি। তো যাদের যাদের মার্কেটিং রয়েছে তারা দ্রুত যুক্ত হয়ে যান। সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? সবাই একটু তাড়াতাড়ি আসি। ওকে, আমরা আজকে সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। হ্যাঁ, আবার দুই একটা প্রশ্ন তো গুচ্ছতেও আসে, কারণ আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন তা আপনাদের মার্কেটিং মার্কেটিং প্রশ্ন কোথা থেকে আসতে পারে আমি বলছি, কোথায় কোথায় আসতে পারে। মার্কেটিংটা আসতে পারে হচ্ছে যেমন ইউতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং থেকে 12টি এমসিকিউ হবে, 12টি। আর জিএসটিতে যদিও সরাসরি কিছু বলে না, 2-3টি এমসিকিউ থাকে মার্কেটিং এর উপর, 2-3টি। জিএসটি বিশ্ববিদ্যালয়ে এখানে এখানে মার্কেটিং এর উপর 2-1টা এমসিকিউ থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মার্কেটিং এর উপর প্রশ্ন পরীক্ষার জন্য এই এমসিকিউ গুলো থাকবে। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, কারণ এখন আমরা একটু সেকেন্ড পেপারের একটু বেসিক থেকে কিছু বিষয় পড়াবো, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য বা বেসিক ক্লিয়ার জন্য লাগবে। আচ্ছা, ঠিক আছে। হুম হুম, আচ্ছা ঠিক আছে। আমি বলে রাখতেছি এখন। ওকে, আমরা দেখি কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করছেন, অর্থাৎ আপনি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করতেছেন। যেমন নিজেকে ক্ষুধা থেকে বঞ্চিত মনে করতেছেন, ক্ষুধা, খাবার থেকে বঞ্চিত মনে করতেছেন, বস্ত্রের প্রয়োজনীয়তা মনে করতেছেন, গাড়িতে চলার প্রয়োজনীয়তা মনে করতেছেন। এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনের সাথে সম্পর্কিত প্রয়োজন। এখন ক্ষুধা থেকে যখন আপনার সংস্কৃতি ভাতের কথা স্মরণ করায়, বস্ত্রের কথা যখন আপনার শাড়ির কথা মনে পড়ায়, বা আপনার ছেলেদের ক্ষেত্রে শার্টের কথা মনে করে, আবার গাড়ির কথা মনে করলে অনেকে দেখা গেছে আপনার বিএমডাব্লিউ কারের কথা মনে হয়, আবার অনেকে দেখা যাচ্ছে রিক্সায় চলে করার কথা মনে হয়। এগুলো হচ্ছে আমাদের এক একটা রিক্সায় করে সারা বাংলাদেশে ঘুরবে এরকম। এই হচ্ছে আমাদের এইগুলো, ভালো করে দেখেন। এই যে ক্ষুধা, বস্ত্র, গাড়ি, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনের উদাহরণ। প্রয়োজন, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা।
আর ভাত, শাড়ি, শার্ট, বিএমডব্লিউ, রিক্সা, এইগুলো যে আমাদের সংস্কৃত ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়, এটা হচ্ছে আমাদের কি দ্বারা? সংস্কৃত ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়। এই জন্য আমরা এটা বলবো হচ্ছে এগুলো অভাব। আর চাহিদার বিষয়টা হচ্ছে যখন আমরা এই ভাত কেনার সামর্থ্য থাকবে এবং ইচ্ছা থাকবে, তখন সেটা হবে চাহিদা। যেমন ভাত কেনার সামর্থ্য ইচ্ছা আছে, আছে, তাহলে এটা চাহিদা হবে। শাড়ি এবং শার্ট কেনার সামর্থ্য আছে, আছে, তাহলে সেটা চাহিদা হবে। বিএমডব্লিউ কেনার সামর্থ্য আছে, মনে করেন নাই, তাহলে সেটা চাহিদা হবে না। তার মানে অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা, এতে থাকলে সেটা হবে চাহিদা। চাহিদার তিনটি শর্ত। এছাড়া প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা, আর অভাব হচ্ছে প্রয়োজনের বস্তুগত দিক নির্দেশনা, যেটা মানুষের সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা কোনো বস্তুর দিক নির্দেশনা করে। এইটুকু ক্লিয়ার কিনা জানান আমাকে। তাহলে এটা উত্তর কি হবে? এইটুকু হচ্ছে আমাদের কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করা হচ্ছে প্রয়োজন। কারণ প্রয়োজন অভাব চাহিদা থেকে প্রায় সময় একটা প্রশ্ন থাকতে পারে, আপনার একটা প্রশ্ন এমসিকিউ এখান থেকে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে একটা উত্তর হবে কি? সি। তারপরে আসেন, এটা দেখেন, কোন পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভূত হয়। হঠাৎ উদ্ভব হয়, চাহিদা হঠাৎ উদ্ভব হয়। অর্থাৎ চাহিদা হঠাৎ উদ্ভব হয় বলতে কি, দেখা গেছে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ অসুস্থ হইলেন, এখন আপনার জরুরি প্রয়োজনে ঔষধ কিনতে হবে, জরুরি প্রয়োজনে দেখা আপনি পেট খারাপ হইলো, স্যালাইন কিনতে হবে, তখন আপনার হচ্ছে জরুরি অবস্থা সৃষ্টি হয়। এটা হচ্ছে তখন আপনি দামাদামি করেন না, বাধ্যতামূলকভাবে আপনি সেই পণ্য ক্রয় করতে হবে। এটা হচ্ছে জরুরি পণ্য, ওইগুলো আমরা কি করি না, কোনো দামাদামি করি না। আর লোভনীয় হচ্ছে তাৎক্ষণিক দেখে ক্রয় করতে ইচ্ছা হয়, তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত, এটা হচ্ছে তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত। লোভনীয় পণ্যের উদাহরণ হচ্ছে তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত, যেমন আইসক্রিম, চটপটি, ফুচকা। আর চাহিদা হঠাৎ উদ্ভব হয়, হঠাৎ করে সেটার চাহিদাটা চলে আসে, এটা হচ্ছে আমাদের জরুরি। জরুরি পণ্যের চাহিদা অনমনীয়, অস্থিতিস্থাপক, হঠাৎ করে সৃষ্টি হয়। কারণ এটা অনেকেরই মনে হতে পারে যে এই প্রশ্নটা কি ইয়ে হবে কিনা, লোভনীয়। এটা লোভনীয় হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা হবে জরুরি। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। অপূর্ণ, সাইফুর, শুভ। ওকে, তাহলে এটা বলেন তো এরপরেরটা কি হবে? এটা কি হবে বলেন? নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? বিজ্ঞাপন, আমরা জানি বিজ্ঞাপন হচ্ছে একটি নৈর্ব্যক্তিক উপস্থাপন। বিজ্ঞাপন নৈর্ব্যক্তিক উপস্থাপন। বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম। বিজ্ঞাপন একটি নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক করা হয়। বিজ্ঞাপন একমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে পণ্য সম্পর্কে জানানো। আপনার পণ্য সম্পর্কে জনগণকে জানানো। আর এই যে উপহার প্রদান, নমুনা বিতরণ, প্রদর্শনী ও মেলা, এই তিনটা হচ্ছে আমাদের বিক্রয় প্রসার। স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা করা, এই তিনটা হচ্ছে আমাদের বিক্রয় প্রসার। উপহার প্রদান, এর ফলে বিক্রয় সাময়িকভাবে বৃদ্ধি পায়। নমুনা বিতরণ, বিনামূল্যে বিস্কিটের প্যাকেট,
শ্যাম্পুর প্যাকেট মানুষের কাছে বা জনগণকে দেওয়া, এটা হচ্ছে নমুনা বিতরণ, এতে বিক্রয়টা স্বল্পমেয়াদী বৃদ্ধি পায়। প্রদর্শনী ও মেলা, মেলায় পণ্যের প্রদর্শনী করানো, এগুলো হচ্ছে অনিয়মিত এবং স্বল্প সময়ের জন্য করা হয়, স্বল্প এবং অনিয়মিত বিক্রয় বৃদ্ধির একটা প্রচেষ্টা। আর এই যে ইন্টারনেট ও ওয়েবসাইট, এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের সবচেয়ে আধুনিক মাধ্যম। এটা কি বিজ্ঞাপনের আধুনিক মাধ্যম? বর্তমানে ইন্টারনেটের সাহায্যে আপনার বিজ্ঞাপন দেওয়া হয়। বলেন তো এটা ক্লিয়ার কি, বুঝতে পারছেন কিনা? এগুলো একটু ডিটেলসে পড়াচ্ছি ভেঙে ভেঙে, কারণ যেভাবেই আসুক ঘুরিয়ে ফিরিয়ে আসুক যেন ভুল না হয়। উত্তরগুলো আপনারা কেন হচ্ছে বোঝার চেষ্টা করেন। সাইব বলতেছে 3-এর বি, অপর্ণা বলতেছে 3-এর বি। নমুনা বিতরণ, বিজ্ঞাপনের মাধ্যম নমুনা বিতরণ হয় না। নমুনা বিতরণ, উপহার প্রদান, প্রদর্শনী ও মেলা, এগুলো হচ্ছে বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম। এগুলো হচ্ছে আমাদের বিক্রয় বাড়ানোর স্বল্পমেয়াদী উদ্দীপনামূলক কার্যক্রম। ইন্টারনেট ও ওয়েবসাইট হচ্ছে বিজ্ঞাপনের সবচেয়ে অত্যাধুনিক মাধ্যম। এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক, আধুনিক একটা মাধ্যম। ওকে, এরপরে আসি আমরা, এরপরে দেখেন পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধি। ক্রেতা কিভাবে পণ্যটিকে মূল্যায়ন করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করবেন। ক্রেতা কিভাবে পণ্যটাকে মূল্যায়ন করতেছে, পণ্যটিকে মূল্যায়ন করছে, তার উপর ভিত্তি করে আপনি মূল্য নির্ধারণ করবেন। এটা কি ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি? ব্যয়যোগ, চলমান হারে, ভ্যালু ভিত্তিক, ভারসাম্য বিন্দু। এটা কোন ভিত্তিক মূল্য নির্ধারণ? ওকে, যেহেতু আমরা মনে করি অনেক সময় আমরা একটা মাইন্ডসেট হয়ে গেছে কাস্টমারের, যে গুলিস্তানের পণ্যের দাম থাকে কম, 100 টাকা 200 টাকা এরকম, কিন্তু একই জিনিস যদি বসুন্ধরায় থাকে তাহলে আমরা ধরে নেই বা আমাদের উচ্চ ধারণা সেই পণ্যের দাম 2000 3000 টাকা। এগুলো হচ্ছে আমাদের ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। কাস্টমারের পারসেপশন অনুযায়ী মূল্য নির্ধারণ করবেন। ব্যয়যোগ হচ্ছে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা। চলমান হারে হচ্ছে আপনার যারা প্রতিযোগী তারা বাজারে কত টাকা দামে মূল্য নির্ধারণ করতেছে তার উপর ভিত্তি করে আপনি মূল্য নির্ধারণ করবেন। ভারসাম্য বিন্দু হচ্ছে যেইখানে আয় এবং ব্যয় সমান হবে, মানে ব্রেক ইভেন পয়েন্ট বের করার মাধ্যমে মূল্য নির্ধারণ করবেন। ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ওকে, এটা হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এরপর আসেন বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে কি বলে? আবারও বলছি, বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে কি বলা হয়? আমাদের এই যে ব্যক্তিক বিক্রয়, যেটা এটা হচ্ছে দুইজন ব্যক্তি আপনার পাশাপাশি দাঁড়িয়ে কথোপকথন করে আপনার বিজ্ঞাপন প্রদান করবে, এটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সামনাসামনি, মানে ক্রেতা বিক্রেতা সামনাসামনি হয়ে কথোপকথনের মাধ্যমে মূল্য আপনার হচ্ছে কি পণ্য বিক্রয়ে বা পণ্য ক্রয় বিক্রয়ে তাকে আগ্রহী সৃষ্টি করবে, যে এই আমার পণ্যটা কিনো, এই পণ্যটা ভালো, এই পণ্য এই গুণগুণ আছে, সে সাথে সাথে ফিডব্যাক জানাবে। বিজ্ঞাপন হচ্ছে নৈর্ব্যক্তিক উপস্থাপন, অর্থ প্রদত্ত মাধ্যম এবং নৈর্ব্যক্তিক উপস্থাপন, নৈর্ব্যক্তিক উপস্থাপন। গণসংযোগ হচ্ছে যেমন হচ্ছে আপনার যে একটা সেমিনার আয়োজন করা, আমরা যে একটা সেমিনার আয়োজন করবো কয়দিন পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের জন্য নিয়ে সেমিনার আয়োজন করা,
টিভি চ্যানেলে প্রচার প্রচারণা করা টাকা দিয়ে, এটা হচ্ছে গণসংযোগ, এটা হচ্ছে গণসংযোগ। আর বিক্রয় প্রসার, এটা হচ্ছে বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রম। আপনার প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে না, হঠাৎ কিছু সময়ের জন্য বিক্রয় বাড়ানোর একটা স্বল্পমেয়াদী প্রচেষ্টা। তাহলে 5-এর কি হওয়া উচিত? 5-এর হওয়া উচিত ডি। ভেরি গুড। কি 3-4 জন খালি কমেন্ট করতেছে। আজকের দিনটা ক্লাস অফ রাখা উচিত ছিল, তন্ময় হাসান। এটা তো আসলে আমাদের রিশিডিউল ক্লাস, এটা অফ রেখে অন্য একটা ক্লাস দেওয়াও মুশকিল, কারণ আপনাদের সব দিনই ক্লাস থাকে। তবে আমরা যেটা করা উচিত যে আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, ঠিক আছে? এছাড়া তাছাড়া আমাদের কিছু করা থাকবে না, আপনার আপনার জায়গা থেকে দোয়া করবেন এই যে আল্লাহ তাআলা যেন সবাইকে বিপদ থেকে মুক্ত করে, আর যাদের পরিবারের সমস্যা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার শক্তি দেয়। ওকে। আর আরেকটা বিষয় যদি বলি যে এই যে ক্লাসটা অফ রেখে কি করতে পারি আমরা, আপনি কি করবেন? আমি কি করব? ফেসবুকে রিলস চালাবো, ইউটিউব ভিডিও দেখবো, নাকি বাসায় পড়াশোনা করবেন? কি করবেন? এক যদি প্রশ্ন করি যে আপনি ক্লাসটা অফ রাখলাম, এখন আপনি এই সময়টা কি করবেন? এমনকি আপনি ওদের জন্য কান্নাকাটি করে নামাজে দোয়া করবেন এখন এই মুহূর্তে, নাকি আপনি ফেসবুক চালাবেন, না ইউটিউব চালাবেন, নাকি বন্ধুদের সাথে বাইরে বেরোয় আন্দোলন করবেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই? আপনার কি করণীয় এখন একটু বলেন তো। শুনেন, কিছু বিষয় আমরা বলি, দেশের পরিস্থিতি, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না সবসময়, মাঝে মধ্যে উত্থান পতন হবে, ভালো মন্দ থাকবেই। এই যে দেশের পরিস্থিতি বিবেচনায় আপনার এখন কি করণীয়, বা ওই পরিস্থিতিতে একসময় স্বাভাবিক হবে, তখন আপনি কি করবেন আপনার জায়গা থেকে? এই যে ক্লাসটা যদি না হয় বা একটা ক্লাস যদি অফ রাখি, হ্যাঁ, আমরা কি করতে পারবো? আমরা বড়জোর ওদের জন্য পরিবারের জন্য দোয়া করতে পারবো, টাকা পয়সা দিয়ে, হয়তো তাদের সাহায্য টাকা পয়সা দিয়ে লাগবে না, রক্ত দিতে পারবো। আপনি যান রক্ত দিয়ে আসেন, যাদের আপনার রক্তে যদি সমস্যা না হয়, যে এই হাসপাতালে রক্ত লাগবে, এগুলো উপকার হবে, এটা করেন, উপকার হবে। আর এছাড়া করতে পারেন কি, ধর্মীয় বিবেচনায় যে আপনার ধর্ম যেটা সেই অনুযায়ী দোয়া করতে পারেন। আর কিছু করার আছে আপনার? আর তো কিছু করার নাই। এছাড়া আপনি করবেন কি? বাসায় চিন্তা কান্নাকাটি করবেন, তাদের জন্য দোয়া করতে পারেন। এই জন্য অনেক কিছু বিষয়ই একসময় যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন আপনি কি করবেন? দেশের পরিস্থিতি, এই জন্য বেশি আবেগী হওয়া যাবে না। একদম সহজ কথা, বেশি যতটুকু প্রয়োজন সেন্টিমেন্টাল, তার চেয়ে বেশি পরিমাণ সিম্পেথি দেখানো উচিত না। আর যদি দেখায় ফেলেন, তাহলে মনে করবেন আপনার বয়স এখনো পরিপক্ক হয় নাই, আপনি এখনো ইমমেচিউর আছেন, ম্যাচুরিটি আর কয়দিন পরে আসবে। ঠিক আছে? নিচের কোনটি বিজ্ঞাপনের কাজ? নিচের কোনটি বিজ্ঞাপনের কাজ? বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে পণ্য সম্পর্কে আপনাদেরকে বা ক্রেতাদেরকে, জনগণকে জানানো, অবহিত করা, যেন পণ্য তারা ক্রয় করতে আগ্রহী হয়ে পড়ে। হ্যাঁ, বিজ্ঞাপনের কাজ হচ্ছে অবহিত ও প্ররোচিত করা, আর স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি, নমুনা প্রদান করা, এগুলো হচ্ছে স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা। মানে এগুলো হচ্ছে আমাদের বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম, বিক্রয় প্রসার। আর কমিউনিটি হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন তৈরি করা, এটাও তার জনসংযোগের মতো একটা অবশ্যই গণসংযোগের মতো একটা বিষয়। তাহলে আমাদের বিজ্ঞাপনের কাজ হচ্ছে অবহিত ও প্ররোচিত করা। এরপর আসেন পরিবারের জীবন চক্রের উপর। আপনার যে পরিবারের জীবন চক্র এবং পরিবারের আয়তন, তাছাড়া আছে আয়, পরিবারের আয়তন, ছোট পরিবার, বড় পরিবার, পেশা, শিক্ষা,
ধর্ম, বর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে আপনার বাজারটাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবেন, সেইটা হচ্ছে আপনার জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। আর ভৌগোলিক বিভক্তিকরণ কি? এটা হচ্ছে আপনার দেশের অঞ্চল, স্থান, অঞ্চল, গ্রাম, সমাজ, ঘনত্ব, জলবায়ু ইত্যাদির উপর ভিত্তি করে দেশটাকে মানে ক্রেতাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কোনগুলো? মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আছে তিনটা, যেমন হচ্ছে সামাজিক শ্রেণী, সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতি এবং আরেকটা হচ্ছে ব্যক্তিত্ব। এই তিনটা, ব্যক্তিত্ব, সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি এবং ব্যক্তিত্ব। তো এটা কি হবে? তো এটা হচ্ছে হওয়া উচিত আমাদের, ওকে, এই তিনটা হচ্ছে আমাদের যে পরিবারের জীবন চক্র যেটা, সেটা আসবে জনসংখ্যা বিষয়ক, যে আপনাদের পরিবারের জীবন চক্রটা কিরকম। এটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক। আমাদের ভোক্তা বাজার বিভক্তিকরণের এই চারটা ভিত্তি আছে, হ্যাঁ। আর আচরণিক ভিত্তিগুলো কি কি? উপলক্ষ, পণ্যের ব্যবহারের হার, মর্যাদা, আনুগত্য, এগুলো হচ্ছে আমাদের আচরণিক। এরপর আসেন প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্দিষ্ট করা, মান নির্দিষ্টকরণ। প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্দিষ্টকরণ। কিসের উপর ভিত্তি করে? পণ্যের ওজন, পণ্যের গুণাগুণ, পণ্যের আকার, পণ্যের বৈশিষ্ট্য, এইগুলোর উপর ভিত্তি করে আপনি পণ্যের মান নির্দিষ্ট করলেন, যে আমি এই বড় ইলিশ মাছগুলো এগুলোর ক্ষেত্রে একটু বেশি দাম রাখবো, এগুলোর দাম হবে একটা 2000 টাকা করে হইতে পারে। আবার আপনি মাঝারি ইলিশ মাছগুলোকে একটু আলাদা করবেন ওইভাবে, আবার ছোট ছোট জাটকা মাছগুলোকে একটু কমে আলাদা করবেন, মান নির্দিষ্ট করবেন। হচ্ছে মান নির্দিষ্ট করার সাথে সম্পর্কিত, মানে মান নির্দিষ্টকরণ। মান, আপনি পণ্যটাকে আলাদা করার আগে পণ্যের একটা মান কি কি অনুযায়ী আলাদা করবেন সেটা নির্ণয় করা, ঠিক আছে। প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্দিষ্টকরণ, এবং এটা হচ্ছে একটি শারীরিক কাজ। প্রমিতকরণ হচ্ছে একটি শারীরিক কাজ, প্রমিতকরণ একটি শারীরিক কাজ। তারপর আসে বাজার বিভক্তিকরণ কাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে। যেমন আপনার এইচএসসি শিক্ষার্থী, এদেরকে যদি আমি বিভক্ত করি, এদের শিক্ষার্থীদেরকে আমি বিভক্ত করব কি অনুযায়ী? সায়েন্সের, কমার্সের, আর্টসের। এটা হচ্ছে বাজার বিভক্তিকরণ। তিন ভাগে বিভক্ত করলাম, বাজার বিভক্তিকরণ। আর এটা দ্বারা আমরা টার্গেট করলাম, এটা হচ্ছে আমাদের মার্কেট টার্গেটিং। আমরা টার্গেট করেছি শুধু কমার্সের, তাহলে আমরা কাদেরকে বিভক্ত করছি? বাজার বিভক্তিকরণ ক্রেতাদেরকে, ক্রেতাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে। বাজার বিভক্তিকরণ কাদেরকে? ক্রেতাদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে, ঠিক আছে। বাজার বিভক্তিকরণ ক্রেতাদেরকে, এটা আসতে পারে এই প্রশ্নটা, যে বাজার বিভক্তিকরণ কেন করা হয় এবং এটা কাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে। এরপর আসেন তারপর কারা ভোক্তা বাজারের সদস্য। ভোক্তা বাজার, আমরা জানি বাজার হচ্ছে দুই রকম, ভোক্তা বাজার, শিল্প বাজার। ভোক্তা বাজার হচ্ছে সেই ধরনের বাজার যেখানে ক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা বেশি। ভোক্তা বাজার হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি, ভোক্তা বাজার বিস্তৃত অবস্থায় থাকে, বিস্তৃত মানে প্রচুর পরিমাণ ক্রেতা, তো বিস্তৃত। তাহলে ভোক্তা বাজারের সদস্য হচ্ছে চূড়ান্ত ভোক্তারা, যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, যারা
ভোগের উদ্দেশ্যে নিজেরা ব্যবহার করবে এই উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করে। আর পাইকার, খুচরা, এরা দুইটা হচ্ছে পুনঃবিক্রেতার বাজার। এরা হচ্ছে পুনঃবিক্রেতার বাজার। পাইকার, খুচরা হচ্ছে পুনঃবিক্রেতার বাজার। আর উৎপাদনকারী, শিল্প উৎপাদনকারীরা আপনার উৎপাদকের বাজার। উৎপাদকের বাজার, পুনরায় উৎপাদনের কাজে জড়িত তারা। এছাড়া আরো আছে দুইটা, যে শিল্প বাজারের বৈশিষ্ট্য বা প্রকারভেদের মধ্যে, যেমন সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক বাজার। ওই দুইটা শিল্প বাজারের সদস্য। আর ভোক্তা বাজারের সদস্য হচ্ছে শুধু ভোক্তারা, চূড়ান্ত ভোক্তারা। আমরা সবাই হচ্ছে ভোক্তা। তারপর আসে এটা আধুনিক বিপণনের জনককে দেখে এটা কে বলতে পারেন? 11 নম্বরটা, যারা মার্কেটিং পড়েছেন তারা জানাবে। ওকে, দেখেন আধুনিক বিপণনের জনক কে? পর্যায়ক্রমণ শারীরিক কাজ আর প্রমিতকরণ হচ্ছে আমাদের মানসিক কাজ। আধুনিক বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার। ফিলিপ কটলার হচ্ছেন আমাদের আধুনিক বিপণনের জনক। ক্রেতা সন্তুষ্টি কি? ক্রেতা সন্তুষ্টি হচ্ছে আপনার একজন ক্রেতা সে যতটুকু প্রত্যাশা করে আর বাস্তবে যেটা প্রাপ্তি হয় তার পার্থক্য। যেন আপনারা প্রত্যাশা করেন সেকেন্ড টাইমে যে ভর্তি হয়েছেন অ্যাটলিস্ট 1500 টাকার সার্ভিস আপনারা পাবেন, বা এই সার্ভিসগুলো আপনারা পাবেন। বাস্তবে দেখা গেল আপনার প্রাপ্তিটা হয়েছে প্রায় 4000 টাকার প্রাপ্তি। এরকম হইতে পারে। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন আপনি যদি মনে করেন 1500 টাকা সেকেন্ড টাইমে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রাপ্তিটা পাইছেন মাত্র 300-500 টাকার, তাহলে সেটা হচ্ছে আপনাদের ডিসস্যাটিসফাইড, হতাশা। তাহলে আনন্দ ও হতাশার অনুভূতি। তাহলে আপনি বেশি সুবিধা পাবেন, আপনি আনন্দিত হবেন। আবার যখন দেখা গেছে 1500 টাকাতে ভর্তি হয়েছেন, সেবা পাইছেন কম, নিম্নমানের, তাহলে সেটা হচ্ছে হতাশা। তাহলে আনন্দ ও হতাশার অনুভূতিকে বলা হয় ক্রেতা সন্তুষ্টি। ঠিক আছে। আর পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, এটা হচ্ছে একটা ভ্যালু। ভ্যালু হচ্ছে প্রাপ্ত সুবিধা, ভ্যালু। ক্রেতা ভ্যালু না, শুধু ভ্যালু। আর ক্রেতা ভ্যালু হচ্ছে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা মাইনাস পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্য। এই যে অনেকে ভুলও করে ফেলাইছে, দেখছেন? ক্রেতা সন্তুষ্টি আর ক্রেতা ভ্যালু এক জিনিস না। সন্তুষ্টি হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন আর ডিসস্যাটিসফ্যাকশনের যে একটা ফিলিংস, সেটা। তারপর আসি আমরা উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময়ে পণ্যের গুণগত মান ঠিক রাখতে বিপণনের করণীয় কাজ কোনটি? একদম উৎপাদন থেকে ভোগ পর্যন্ত দীর্ঘ সময়ে পণ্যের গুণগত মান ঠিক রাখতে বিপণনের করণীয় কাজ কোনটি? বিপণনের করণীয় কাজগুলো হচ্ছে আপনার গুদামে সংরক্ষণ করা। গুদামে সংরক্ষণ করা উৎপাদন থেকে ভোগ পর্যন্ত। যে উৎপাদনকারী উৎপাদন করছে হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে উৎপাদন করছে, আপনার পণ্য বিক্রি হচ্ছে এই জুলাই মাসে। তা মাঝখানের সময়টা কি করা হবে? পণ্যটাকে সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণ করার কাজটা করে হচ্ছে গুদামজাতকরণ। প্রমিতকরণের কাজ হচ্ছে মান নির্দিষ্ট করা। পর্যায়িতকরণ কাজ হচ্ছে প্রমিতকরণ অনুযায়ী পণ্যের পণ্যের বিভিন্ন ভাগটাকে ভাগ করে দেওয়া, সাজানো। আর মৌলিকীকরণ হচ্ছে পণ্যকে সাময়িকভাবে নষ্ট থেকে রক্ষা করে পণ্যকে আকর্ষণীয় করে। তাহলে এই যে সময়গত উপযোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে গুদামজাতকরণ। ঠিক আছে। হ্যাঁ, 13 হবে এ। আচ্ছা, এরপর আসেন তারপরে শিল্প বাজারের সদস্য কারা। আমি এটা আগে বলছি,
খুচরা উদ্যোক্তা। এখানে দেখেন শিল্প বাজারের সদস্য কারা, যা পুনরায় উৎপাদন করবে। এই পাইকারি বিক্রেতাগণ, খুচরা বিক্রেতাগণ, উদ্যোক্তাগণ, ব্যক্তি ও পরিবার। ব্যক্তি ও পরিবার ভোক্তা বাজারের সদস্য, ভোক্তা। পাইকারি এবং খুচরা বিক্রেতা তারা হচ্ছে পুনঃবিক্রেতার বাজার, পুনঃবিক্রেতা। আর উদ্যোক্তাগণ এরা হচ্ছে শিল্প বাজারের সদস্য, তারা পণ্য উৎপাদন করে কিসের জন্য? পুনরায় পুনরায় প্রক্রিয়াজাতকরণ করবে। তারা তারা পুনরায় প্রক্রিয়াজাতকরণ করবে। আমাদের ব্যবসায় বাজারগুলো হচ্ছে 4 ধরনের: খুচরা, পাইকারি, এরা হচ্ছে পুনঃবিক্রেতার বাজার। তারপরে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো, এটা আছে প্রাতিষ্ঠানিক বাজার আছে যেটা অমুনাফাকি প্রতিষ্ঠান। আর আছে উৎপাদকের, যে উদ্যোক্তাগণ হচ্ছে উৎপাদকের বাজার। তাহলে আমরা বলতে পারবো এখানে উৎপাদকের বাজারটা হচ্ছে শিল্প বাজারের সদস্য, বা এগুলো হয়, তবে এগুলো হচ্ছে পুনঃ উৎপাদক, পুনঃ বিক্রেতার বাজার। আর ব্যক্তি ও পরিবার হচ্ছে ভোগ্য পণ্যের ভোক্তা বাজারের সদস্য, নিজেদের ভোগের উদ্দেশ্যে তারা পণ্য ক্রয় করে। তাহলে এটা উত্তর কি হবে? উদ্যোক্তাগণ। তারপরে এটা দেখেন, কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? এটা একটু আপনারা বলেন তো দেখি। বিপণন মিশ্রণের 4P-র মাঝখানে থাকে কে? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে। তো আমরা জানি প্রোডাক্ট মানে পণ্য, মূল্য, বন্টন, প্রসার, এই যে 4টা বিষয়। আর তার মাঝখানে হচ্ছে থাকে ভোক্তা। এর মাঝে থাকে কি? ভোক্তা। ভোক্তাকে কেন্দ্র করে মূল্য, ভোক্তাকে কেন্দ্র করে বন্টন, ভোক্তাকে কেন্দ্র করে প্রসার, ভোক্তাকে কেন্দ্র করে পণ্য, এসব কাজগুলো করা হয়। এই জন্য বলা হয় ভোক্তাই রাজা, ভোক্তাই রাজা। অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে আপনার বিপণনের অন্যান্য কাজগুলো করা হয়ে থাকে। এই জন্য ভোক্তাই রাজা, এই বিষয়টা আপনার বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এটা উত্তর হবে ভোক্তা। তারপর আসেন, বিপণনের অর্থনৈতিক গুরুত্ব কি? অর্থনৈতিক, এটা হচ্ছে বিপণনের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে শিল্প উন্নয়ন করা, কর্মসংস্থান সৃষ্টি, ভোক্তা সন্তুষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলো হচ্ছে সামাজিক গুরুত্ব। এটা হচ্ছে আমাদের সামাজিক গুরুত্ব, জীবনযাত্রার মান উন্নয়ন, ভোক্তা সন্তুষ্টি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি। আর শিল্প উন্নয়ন, তারপর হচ্ছে আপনার এই অর্থনৈতিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, তারপর হচ্ছে আমাদের এই জাতীয় জাতীয় অর্থনৈতিক অবদান, এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক গুরুত্ব। পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সর্বোচ্চ হয়? এটা একটু বলেন তো। আপনার পণ্যের জীবন স্তর আছে কয়টি? 5টি। তার মধ্যে কোন স্তরে সর্বোচ্চ পরিমাণ বিক্রয় হবে? আমরা জানি উন্নয়ন স্তরে এখানে কোনো বিক্রয় হয় না, এখানে কোনো বিক্রয় হয় না। সূচনা স্তরে মাত্র বিক্রয় শুরু হয়, বিক্রয় শুরু হয়। আর প্রবৃদ্ধি যে স্তর, এই স্তরে দ্রুত বিক্রয় হয়, দ্রুত বিক্রয় হয়। আর পূর্ণতা স্তর যেটা, সেই স্তরে সর্বোচ্চ বিক্রয় হয়। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিক্রয় হয়, এবং সর্বোচ্চ মুনাফা হয় পূর্ণতা স্তরে। আবারও বলছি, সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ মুনাফা হয় পূর্ণতা স্তরে। ইজ ইট ক্লিয়ার? কারণ বিক্রয়, আমাদের পণ্যের জীবনচক্রের স্তর কয়টা? মোট 5টি। তার মধ্যে সর্বোচ্চ বিক্রয় হয় এবং সর্বোচ্চ মুনাফা হয় পূর্ণতা স্তরে। হ্যাঁ, আর প্রবৃদ্ধি স্তরে দ্রুত বিক্রয় হয়। অনেকে দেখি আমরা পূর্ণতা স্তর উত্তর দিচ্ছেন আপনারা। সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ মুনাফা, এবং এটাও বলতে পারেন সর্বোচ্চ প্রতিযোগিতা, সর্বোচ্চ প্রতিযোগিতা। এটা হচ্ছে আমাদের
পূর্ণতা স্তরে হয়ে থাকে। আচ্ছা, তাও অনেকে ভুল করতেছেন। তারপর আসেন, এটা বলেন নিচের কোনটি জরুরি পণ্য? এটা আগে বুঝাইছি। হঠাৎ করে আপনার এটা চাহিদা উদ্ভব হয়, হঠাৎ চাহিদা উদ্ভব, এটা হচ্ছে ঔষধ, হঠাৎ করে কিনতে হবে, এছাড়া উপায় নেই। তারপর আসেন, নিচের কোনটি বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? বিপণন হচ্ছে ক্রেতাদের জন্য পণ্য, মান, মূল্য এর সমন্বয়ে ক্রেতাদের একটা উপলব্ধি, এটা হচ্ছে মূলত একটা ভ্যালু। তার মানে বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। বিপণন ক্রেতাদের জন্য একটি ভ্যালু সৃষ্টি করে। ক্লিয়ার? বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। আর ভ্যালু মানে হচ্ছে সুবিধা, ভ্যালু মানে হচ্ছে সুবিধা। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ, একটা হচ্ছে আমাদের মালিকানা হস্তান্তর, মালিকানা হস্তান্তর, আরেকটা হচ্ছে মালিকানা গ্রহণ। মালিকানা গ্রহণটা হচ্ছে ক্রয়, মালিকানা হস্তান্তর হচ্ছে বিক্রয়। মালিকানা গ্রহণটাকে কি বলা হয়? ক্রয়। অর্থের বিনিময়ে মালিকানা গ্রহণ করা ক্রয়, মালিকানা হস্তান্তর হচ্ছে বিক্রয়। বুঝতে পেরেছেন দুটার পার্থক্য? আর ক্রয় হচ্ছে বিপণনের প্রধান কাজ, আর বিক্রয় হচ্ছে বিপণনের প্রধান উদ্দেশ্য, বিপণনের প্রধান উদ্দেশ্য। এছাড়া উত্তম ক্রয়, এটা উত্তমভাবে ক্রয় করতে পারলে বিপণনের বা বিক্রয়ের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। উত্তম ক্রয় বিপণনের অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলে। এরপর আসেন, এটা বলেন তো ওয়ারেন্টি, গ্যারান্টি, সংস্থাপন এইগুলো বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? আপনি একটা পণ্যের জন্য ওয়ারেন্টি দিলেন, একটা পণ্যের গ্যারান্টি দিলেন, একটা পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি বাসায় হোম ডেলিভারি করে দিবেন, এটা কোন কাজের অন্তর্ভুক্ত? পরিবহন, বিক্রয় সেবা, বিজ্ঞাপন, মৌখিকরণ। দেখি 21 নম্বরটা কে বলতে পারেন? 21, ওয়ারেন্টি গ্যারান্টি প্রদান, এটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা, বিক্রয়ের পরেও গ্রাহকদের সেবা দেওয়া। আবারও বলছি, বিক্রয়ের পরেও, বিক্রয়ের পরেও গ্রাহকদের সেবা দান, এটা হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ ওয়ারেন্টি, গ্যারান্টি, সংস্থাপন বিক্রয়োত্তর সেবার সাথে সম্পর্কিত। সাধারণত ইলেকট্রনিক পণ্যে এটা বেশি দেওয়া হয়। আবার বলছি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স পণ্যে এটা বেশি দেওয়া হয়ে থাকে। এরপর এটা দেখেন, যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না, তাদের মানে কোনো ধারণা নাই, বা জানলেও ক্রয় করতে চায় না, তাকে কি পণ্য বলে? যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা কোনো কিছু ধারণা রাখে না বা জানলেও ক্রয় করতে চায় না, তাকে কি ধরনের পণ্য বলা হয়? নিঃসন্দেহে যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো ধারণা নাই, যেমন হচ্ছে আপনার জীবন বীমা পলিসি, জীবন বীমা পলিসি, তারপর হচ্ছে সমাধি পাথর, সমাধি পাথর, এরপরে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, অগ্নি নির্বাপক যন্ত্র, তারপরে হচ্ছে বিশ্বকোষ, এরপরে হচ্ছে মানচিত্র। এইসব হচ্ছে আমাদের
অযাচিত পণ্যের উদাহরণ। অযাচিত শপিং পণ্যের ক্রয় করার ক্ষেত্রে আমরা অনেক দামাদামি করি, মূল্যায়ন করি। সুবিধাজনক পণ্য আশেপাশেই পাওয়া যায়। বিশিষ্ট পণ্য তার একটা আলাদা ব্র্যান্ড আনুগত্য আছে। অযাচিত পণ্য সেটা হচ্ছে আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা ক্রয়ের কথা ভাবি না বা কিনতে চাই না। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অযাচিত পণ্য। ক্লাস শেষে আমি একটা এক্সাম নিয়ে দেখবো কার কি অবস্থা। হ্যাঁ, একটা এক্সাম নিব না মার্কেটিং এর উপর। ক্লাস শেষে একটা এক্সাম নিব, দেখবো যে কি অবস্থা আপনার মার্কেটিং এ। সেকেন্ড পেপারের উপর একটা এক্সাম নিব না, বা যেগুলো পরীক্ষায় বেশি আসে এমন কিছু নিয়ে এক্সাম নিব না। অর্থ প্রদত্ত ব্যতীত পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে কি বলে? অর্থ প্রদত্ত ব্যতীত মানে হচ্ছে টাকা প্রদান করবেন না, কোনো পেইড প্রমোশন ব্যতীত। শোনেন, একটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন, অর্থ প্রদত্ত মাধ্যম। অর্থ প্রদত্ত মাধ্যম যেটা, সেটা মূলত হচ্ছে বিজ্ঞাপন। আর অর্থ প্রদত্ত ব্যতীত এটা হচ্ছে আমাদের প্রচার। এটা মূলত মানুষের মুখে মুখে প্রচারিত হয়, তৃতীয় পক্ষ দ্বারা। অর্থ প্রদত্ত ব্যতীত আপনার পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে কি বলা হয়? সেটা হচ্ছে প্রচার। বিজ্ঞাপন আর প্রচারের মধ্যে পার্থক্য অর্থ প্রদত্ত ব্যতীত আর অর্থ প্রদত্ত সহ। বিভিন্ন যানবাহনের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনকে কি বলা হয়? অনেক সময় দেখেন না যে একটা যানবাহন, একটা গাড়ির পিছনে একটা লোগো দিয়ে দিলেন, এখানে একটা বিজনেস স্কোয়াডের সিল দিয়ে দিলেন, এটাও ঘুরে, আপনার বিজ্ঞাপনটাও ঘুরে বিজনেস স্কোয়াডের। এই যে এটা গাড়ির পিছনে পণ্য সম্পর্কে একটা প্রচার করে দিলেন, সেটা হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন। এটা যত বাংলাদেশ ঘুরবে আপনার বিজ্ঞাপনটা পুরো বাংলাদেশ ঘুরবে। এটা একটা কার্যকরী একটা মাধ্যম। হ্যাঁ, যে ট্রানজিট বিজ্ঞাপনটা, যে আপনার গাড়ির পিছনে দিয়ে এটা একটা সিল দিয়ে দিবেন, পুরো এটা পুরোটা বাংলাদেশ ঘুরবে, সবাই যেখানে যাবে সেখানে এটা বিজ্ঞাপনটা দেখতে পারবে। তারপর আসেন নমুনা বিতরণ। নমুনা বিতরণ, মূল্য ছাড়, কুপন ইত্যাদি কোন ধরনের প্রসারমূলক হাতিয়ারের অন্তর্ভুক্ত? কি কি? নমুনা বিতরণ। যারা আপনার একটা শ্যাম্পু বিক্রি করলেন, আপনি শ্যাম্পু বিনামূল্যে দিলেন সবাইকে, শ্যাম্পু এই 1 টাকা 2 টাকা এগুলো দামগুলো বিনামূল্যে দিলেন। মূল্য ছাড়, যেমন প্রিমিয়াম, যে 20% ছাড়, অফার এরকম অফার দেওয়া হয়। যে কুপন দেওয়া, 1500 টাকা শপিং করলে একটা কুপন পাবেন, এই কুপন থেকে আপনি একটা ফ্রিজ পাইতে পারেন, একটা বাইক পাইতে পারেন, একটা ছোট উপহারও পাইতে পারেন 1500 টাকা শপিং করলে। এগুলো হচ্ছে কুপন দেওয়া। এগুলো হচ্ছে আমাদের বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম, বিক্রয় বাড়ানোর একটা স্বল্পমেয়াদী কার্যক্রম। এগুলো হচ্ছে আমাদের অনিয়মিত প্রক্রিয়া, অনিয়মিত কাজ। বিক্রয় বৃদ্ধির একটা অনিয়মিত কাজ হচ্ছে এই কুপন, মূল্য ছাড়, তারপরে হচ্ছে এই নমুনা বিতরণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখি আমরা, তারপর আসেন ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে কি বলে? আমরা যেমন জানি চাহিদার শর্ত আছে আমাদের 3টি। কি কি শর্তগুলো? নাম্বার 1, অভাব থাকতে হবে। নাম্বার 2, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে। নাম্বার 3, ইচ্ছা থাকতে হবে। এই 3টা হচ্ছে আমাদের চাহিদার 3টি শর্ত। তার মানে
অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তাকে আমরা বলবো চাহিদা। অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করবে তাকে আমরা কি বলবো? চাহিদা। তারপর আসেন আইসক্রিম, চকলেট, বাদাম ইত্যাদি কোন ধরনের পণ্যের উদাহরণ? আইসক্রিম, চকলেট, বাদাম ইত্যাদি কোন ধরনের পণ্যের উদাহরণ? আমরা জানি এগুলো হচ্ছে আমাদের লোভ জাগায়। লোভ জাগায় এগুলো আমরা আমরা তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত নেই, আগে থেকে পরিকল্পনা থাকে না, তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত, যে ভালো লাগছে এটা কিনি একটু। এগুলো হচ্ছে আমাদের লোভনীয় পণ্য। কোন পণ্য? লোভনীয়, লোভ জাগে। লোভনীয় পণ্যের উদাহরণ হচ্ছে আইসক্রিম, চকোলেট এবং বাদাম। আচ্ছা, এটা ইজি ছিল এই জন্য এটা পেরেছেন। একটু দেখি জলবায়ু। আপনার জলবায়ু অনুযায়ী যেমন শহরের জলবায়ুটা গরম থাকে, বা গ্রামের একটু ঠান্ডা থাকে, আবার হচ্ছে শিল্প অঞ্চলে আরো গরম অবস্থা থাকে, এরকম আপনার শহর, গ্রাম, শিল্প স্থান অনুযায়ী এটা একটু জলবায়ুটা ভিন্ন ভিন্ন হয়। এই জলবায়ু অনুযায়ী ভোক্তা বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত কোনটা? ভৌগোলিক, জনসংখ্যা বিষয়ক, মনস্তাত্ত্বিক, আচরণিক? বলেন তো দেখি, এটা উত্তর কি হবে? 28-এর উত্তরটা কি হবে? সবাই একটু বুঝে বলেন। আচ্ছা, ইয়েস, ভেরি গুড সাইফুর। তারপরে হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট ওমর, এটা ঠিক বলেছেন। ভৌগোলিক বিভক্তিকরণ, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তারপর আসেন পণ্যের জীবন চক্রের স্তর কয়টি? এটা তো অনেকবারই বলছি, আশা করি বলা লাগবে না। পণ্যের জীবন চক্রের 5টি স্তর: উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। এই হচ্ছে 5টি প্রোডাক্ট লাইফ সাইকেল। তারপর এটা বলে কোন কাজের মাধ্যমে মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে পণ্যকে বিভক্ত করা হয়? যেমন গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, এভাবে পণ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। ঝুঁকি গ্রহণ, পর্যায়িতকরণ, বিক্রয়িত সেবা, প্রসার। কোন কাজের মাধ্যমে মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে পণ্যকে বিভক্ত করা হয়? নিঃসন্দেহে বিভিন্ন ভাগে বিভক্তি করা, সেটা হচ্ছে পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত। ভাগ করা, শ্রেণীতে সাজানো, পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত। ওকে, এরপর এটা দেখেন পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি? তা আমি বলছি উন্নয়ন স্তরে কোনো প্রতিযোগিতা হয় না, এখানে মাত্র পণ্যটা আসে, এখানে আপনার তেমন কোনো প্রতিযোগী থাকে না, সাধারণত থাকে না। প্রবৃদ্ধি স্তরে অল্প অল্প প্রতিযোগী আসা শুরু করে, অল্প অল্প বাজারে। পূর্ণতা স্তরে সর্বোচ্চ প্রতিযোগিতা হয়, সর্বোচ্চ পূর্ণতা স্তরে সর্বোচ্চ প্রতিযোগিতা হয়। এজন্য পণ্যের কিছু পরিমার্জন করতে হয়, পণ্যের কিছুটা পরিমার্জন করতে হবে। ঠিক আছে, পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি? পূর্ণতা স্তরে পণ্যের জীবন চক্রের প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসেন বাজার কি? বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যেখানে দর কষাকষি হবে, ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকবে, আপনার এখানে উপযোগ বিক্রি হবে। এটা হচ্ছে বাজার, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াকে কি বলে? ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াকে কি বলা হয়?
নিঃসন্দেহে এই কাজটা হচ্ছে বিপণন। কাস্টমারকে স্যাটিসফ্যাক্ট করবেন, স্যাটিসফ্যাকশন করার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রফিট অর্জন করবেন এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক ক্রিয়েট করবেন। তাই এটা উত্তর কি হবে? আমাদের বিপণন। এটা হচ্ছে আমাদের বিপণনের কোর কনসেপ্ট, যে ভোক্তা সন্তুষ্টি। নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? বিজ্ঞাপনের সবচাইতে কার্যকরী মাধ্যম এটা হচ্ছে টেলিভিশন। আর নমুনা বিতরণ, বার্তা, এগুলো হচ্ছে আমাদের বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম হচ্ছে নমুনা এবং বার্তা। আর উৎপাদন তো পণ্য তৈরি, রূপগত উপযোগ সৃষ্টি করা। উৎপাদন বিষয়টা হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করা, উৎপাদন বিষয়টা। ওকে। আর বিজ্ঞাপনের মাধ্যমের মধ্যে সবচেয়ে আধুনিক মাধ্যম, সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে টেলিভিশন, সবচেয়ে প্রাচীন সংবাদপত্র, সবচেয়ে আধুনিক ইন্টারনেট। বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টি? ওই যে বিপণনের মিশ্রণ, 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এটা বিপণন মিশ্রণের 4টা উপাদান। তারপর আসেন ভারসাম্য বিন্দু কি? যেখানে আপনার হচ্ছে মোট প্রতিষ্ঠানের মোট আয় ইজ ইকুয়াল টু মোট ব্যয়ের সমান হয়। মোট আয়টা মোট ব্যয়ের সমান হয়, বিইপি। প্রতিষ্ঠানের মোট আয় মোট ব্যয়ের সমান হয়, তাকে বলা হয় ভারসাম্য বিন্দু। যে বিন্দুতে আয় ব্যয় সমান, এই যে আয় ব্যয় সমান, ব্রেক ইভেন পয়েন্ট। 210, আপনি বলবেন 250, এরকম একটা দামাদামি হয়। এটা একটা বাজারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সরকারি বাজারের সদস্য কারা? সাধারণ জনগণ, ভোক্তা বাজারের সদস্য, মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি বাজারের সদস্য, খুচরা পাইকারি বিক্রেতারা, পুনঃ বিক্রেতার বাজারের সদস্য, পরিবেশক ও দালাল, এরাও পুনঃ বিক্রেতার সদস্য বলা যায়। তাহলে এটা কি হবে? সরকারি বাজারের সদস্য কারা? বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগগুলো হচ্ছে সরকারি বাজারের সদস্য। আচ্ছা, এরপরে দেখেন জরুরি পণ্যের বৈশিষ্ট্য কোনটি? জরুরি, হঠাৎ করে চাহিদা উদ্ভাবন, অনমনীয় চাহিদা, ফ্লেক্সিবল। এটা হচ্ছে নমনীয় না, ফ্লেক্সিবল নয়, এটা হঠাৎ করে অনমনীয়, হঠাৎ করে এটা উদ্ভব হয়। আর অধিক প্রচেষ্টা, ব্র্যান্ড আনুগত্য, পূর্ব পরিকল্পনা। পূর্ব পরিকল্পনা থাকে হচ্ছে শপিং পণ্যে, ব্র্যান্ড আনুগত্য বিশিষ্ট পণ্যে, অধিক প্রচেষ্টা ও শপিং পণ্য। তার উত্তর কি হবে? অনমনীয় চাহিদা হচ্ছে জরুরি পণ্যের বৈশিষ্ট্য। সর্বাধুনিক প্রযুক্তি, একদম আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং অভিজাত শ্রেণীর কাছে বিক্রি করা হয়। অভিজাত শ্রেণীর কাছে বিক্রি করা হয় এবং যেই পণ্যের মূল্যায়ন সম্পর্কে, মূল্য, দাম, যেগুলো কোয়ালিটি সম্পর্কে, এর বৈশিষ্ট্য সম্পর্কে কারো কোনো দ্বিধা থাকে না এবং সবাই কিনে না, অভিজাত শ্রেণীর লোকেরা কিনে। যেমন হচ্ছে আপনার উদাহরণ দিয়ে এই দুইটা, রোলেক্স ঘড়ি, আইফোন, এগুলো হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্যের উদাহরণ। হুইচ প্রোডাক্ট? বিশিষ্ট পণ্যের উদাহরণ। সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে বলা হয় আপনার বিশিষ্ট পণ্য। তারপর আসেন নিচের কোনটি মূলধনী পণ্য? আবারও বলছি, নিচের কোনটি মূলধনী পণ্য যেটা সরাসরি ভোগ করা যায় না? সরাসরি ভোগ করা যায় না এমন পণ্য। টিভি শপিং পণ্য, ফ্রিজ শপিং পণ্য, ঘড়ি শপিং পণ্য। আর জেনারেটর, এটা হচ্ছে মূলধনী পণ্য, এটা শিল্প পণ্যের অন্তর্ভুক্ত, এটা সরাসরি ভোগ করা যাবে না। বিক্রয় প্রসারের প্রধান হাতিয়ার কয়টি? আবার বলছি, বিক্রয় প্রসারের প্রধান হাতিয়ার, আমাদের বিক্রয় প্রসারের হাতিয়ার কি? একটা হচ্ছে আমাদের ভোক্তা বিক্রয় প্রসার,
একটা হচ্ছে ব্যবসায়িক বিক্রয় প্রসার ভোক্তা, আরেকটা হচ্ছে ব্যবসায়িক বিক্রয় প্রসার। এটা দুই ধরনের বিক্রয় প্রসার আছে। পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় হ্রাস পায়, মানে বিক্রয় কমতে থাকে। পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় হ্রাস পায়, কমতে থাকে। তাই দেখেন আমাদের পণ্যের জীবন চক্রের সর্বোচ্চ যাওয়ার পরে কি হয়, হ্রাস পায় না। যে এটা হচ্ছে আমাদের উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। তো দেখা যায় যেহেতু পতন স্তরটা আছে, এটাই ধরবেন সবচেয়ে কার্যকরী। এখানে বিক্রয় হ্রাস পায় এবং পণ্যটা আস্তে আস্তে বিক্রয় কমতে থাকে, এটা হচ্ছে পতন স্তর। এরপর আসেন বিলবোর্ড, এটা কোথায় টাঙানো থাকে, বাহিরের দেয়ালে, বাহিরের দেয়ালে। এছাড়া নিয়ন আলো, প্রাচীরপত্র, এগুলো হচ্ছে আমাদের বড় এক জায়গায় পোস্টার আকারে টাঙানো থাকে, একটা পোস্টার দিয়ে, এটা হচ্ছে যেখানে মানুষের সমাগম বেশি, এগুলো হচ্ছে আমাদের বহিঃবিজ্ঞাপন। বাহিরে বিলবোর্ড, নিয়ন আলো, এগুলো হচ্ছে আমাদের বহিঃবিজ্ঞাপনের অংশ। গাড়ির পিছনে ট্রানজিট, প্রচারপত্র, সাময়িকী। এরপর আসেন কখন বিক্রয় যুগ বিদ্যমান ছিল। ওকে, বিক্রয় যুগ বলতে গেলে আমরা আমাদের বিক্রয় যুগটা ছিল 1920 থেকে 1950, তারপরে 1950 থেকে 1970 সেটা ছিল আমাদের বিপণন যুগ। আর সামাজিক বিপণন যুগ ছিল সামাজিক বিপণন, সেটা ছিল 1970 থেকে 1990। কোন বাজারে সদস্য সংখ্যা বেশি, কোন বাজারে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, প্রাতিষ্ঠানিক, সরকারি, পণ্য বিক্রেতার না ভোক্তা বাজার? অবশ্যই ভোক্তা বাজার। ভোক্তা বাজারে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আবারও বলছি, আমাদের সবাই হচ্ছে আমরা ভোক্তা, আমরা সবাই ভোক্তা, সবাই কোনো না কোনো ভাবে পণ্য ভোগ করি, এগুলো হচ্ছে ভোক্তা বাজারের সদস্য, এটা সবচেয়ে বেশি থাকে। নিচের কোনটি সুবিধা পণ্য, মানে সুবিধা জায়গায় পাওয়া যায়, সুবিধাজনক স্থানে? সেটা হচ্ছে চাল ডাল, পোশাক পরিচ্ছদ, শপিং পণ্য, রাডো গড়ি, বিশিষ্ট পণ্য, বীমা পলিসি, অযাচিত পণ্য। এরপর আসেন ভোক্তাই রাজা। ভোক্তাই রাজা এই দর্শনটি কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এটা হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করে আপনার বিপণনের সকল কার্যক্রম পরিচালিত হবে, এটা হচ্ছে ভোক্তামুখী একটি প্রক্রিয়া। সর্বশেষ আজকে 50টা পড়াবো, আরেকদিন 50টা পড়াবো। ভোক্তার রুচি পছন্দ জানার জন্য কি করতে হয়? এই যে ভোক্তাই রাজা, ভোক্তামুখী প্রক্রিয়া, ভোক্তার রুচি পছন্দ জানার জন্য আপনি কি করবেন বলেন? বাজার গবেষণা করবেন, পণ্য গবেষণা করবেন, বিজ্ঞাপন প্রচার করবেন, বাজার উন্নয়ন করবেন। মানে আপনাদের প্রয়োজন, রুচি আমি জানতে পারবো কিভাবে? পঞ্চাশের এ, ইয়েস, বাজার গবেষণা করার মাধ্যমে। তাহলে আপনাদের আগ্রহ, রুচি, পছন্দ আমি জানতে পারবো এই বাজার গবেষণা করার মাধ্যমে। ঠিক আছে, ওকে, সবাই একটা এক্সাম দেন। আমি একটা লিঙ্ক দিচ্ছি, 10 মিনিট সময় দিব। ঠিক আছে, 10 মিনিট সময় দিব, 30টি এমসিকিউ, দেখবো কার কি অবস্থা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেকেন্ড পেপার থেকে আসার মতো প্রশ্ন এগুলোই আরো দিব, ব্যাখ্যা সহকারে বুঝবেন, তাহলে আটকাবেন না ইনশাল্লাহ।